নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বুদ্ধদেব গুহর লেখা একটি ছোট গল্প, বিকেলের দিকে। একটা দিন এমনিই কাটে, যেদিন সকাল থেকে মনে হয় আজ অনেক কিছু ঘটবে, সুন্দর কিছু, কিন্তু একঘেয়ে সেদিনও রাতে গড়িয়ে যায়, ঘটে না কিছুই। লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল নীলা। কবে যে শেষ পাশে একজন পুরুষ তার বিছানা ভাগ করে তার সঙ্গে শুয়েছিল, সে কথা আজ আর মনেই পড়ে না। হঠাৎ ভুল করে উড়ে আসা পাখির মতো সেসব দিনের কথা মনের ঘরে আচমকা ঢুকে পড়লেও চকিতে তাদের চামচিকের মতো দূর দূর করে তাড়িয়ে দেয় সে। যেদিন গেছে সেদিন চিরদিনের জন্যেই গেছে। পথের আলোটা তেরচা হয়ে এসে পড়েছে ঘরে, রোজই পড়ে। গাড়ির হেডলাইটের আলোয় এই একতলার জানালার সাদা পর্দাটা আলোর আভাসে আভাসিত করে যায়। রোজই যায়। ঘরের সিলিংয়ে আলো ছায়ার ভুতুরে নাচ চলে কিছুক্ষণের জন্যে, তারপর আবার যেইকে সেই। নীলা কাত হয়ে শুয়ে শুয়ে ভাবে, তার জীবনটাও জানালার ওই সাদা পর্দাটার মতো। উৎসাহী কৈশোর থেকে আরম্ভ করে ক্লান্ত শেষ যৌবনটার মধ্যে অনেক আলোই তাতে পড়েছিল, কিন্তু কোনো আলোই দিন শেষে ধরা থাকেনি। আলো আভাসে আভাসিত করেই সব আলো মরে কালো হয়ে গেছে। পাশের ঘর থেকে মায়ের দীর্ঘশ্বাসের শব্দ ভেসে আসছে। মা সবসময় নিজের মৃত্যু কামনা করেন। বয়স 82 হলো। নীলার মনে হয় যে মায়ের আগেই সে যাবে। কিছু কিছু মানুষ থাকে, তাদের দুঃখের সঙ্গেই ঘর করতে হয়। সে না থাকলে মায়ের কি হবে ভাবতেও খুব কষ্ট হয় নীলার। নিজের কথা ভাবার কোনো অবকাশই পায় না, ভাগ্যিস পায় না। যেতে সকলকেই হয় এখানে এলেই, তাই তাড়াহুড়ো করে যারা করে তারাই আটকে যায়। জীবনের বেড়া জালে এমন মানুষ অনেক দেখেছে নীলা। কাল রুমি একগুচ্ছ লাল গোলাপ এনেছিল সঙ্গে করে। পাগলি আছে মেয়েটা, যখনই যা মনে হয় তক্ষুনি তাই করে। একবারও ভাবে না সেই কড়াকড়ির ঔচিত্য অনৌচিত্য নিয়ে। নীলাও যদি পারতো এমনি করে জীবনটাকে ভাসিয়ে নিয়ে যেত। এত বেশি ভাগাভাগি করেই বা কি হলো, কি হবে? যা হবার তা হয়ই, হয়েছে। তবু রুমিকে ভীষণ ঈর্ষা করে নীলা। ঈর্ষা করে সব নারীকেই, যাদের বয়স তার চেয়ে কম, রূপ বেশি, উচ্ছ্বাস বেশি, যাদের স্বামী ছেলে মেয়ে ভরা সংসার আছে, এমনকি আছে ঝামেলা, ঝঞ্ঝাট, খিদে, অভাব, মান অভিমানও। ওর জীবন কলকাতার এই ঘোলাটে রাতের না গরম না ঠান্ডা, ধোঁয়াশা ভরা উপদ্রুত নিরুপদ্রবতার মতোই, নিস্তরঙ্গ, ঘটনাহীন। দম বন্ধ হয়ে আসে, অথচ এর মধ্যেই প্রশ্বাস। ঘেন্না করে এক রকমের ভালোবাসাও, অথচ বাসে, হয়তো না বেশে, নিরুপায় বলেও। একঘেয়ে গভীর নৈরাশ্যের মধ্যে আধো ঘুমে আধো জাগরণে অবচেতনে নীলার মন হঠাৎই আনন্দে ঝকমক করে উঠল। অন্ধকার রাতের সমুদ্রের উৎসারিত ফসফরাসের মতো। কালকের কথা ভেবে সুবীর কাল আসবে বলেছে। নীলার একাকিত্ব এবং ওর সৌন্দর্য অনেক পুরুষকেই কাছে টেনেছে আজ অবধি, এবং আরও অনেক দিন টানবেও।
পরমেশের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর বিশেষ করে বিভিন্ন কোণ থেকে, দূর থেকে, কাছ থেকে অনেককে সুবেশে এবং পরমেশকে নানা অবস্থাতে দেখে দেখে পুরুষদের মধ্যে সে এক ধরনের ল্যাজহীন রোমহীন জন্তুকেই আবিষ্কার করেছে বারবার। সত্যজিৎ রায়ের উপন্যাসেরই নামে তাদের ইদানিং নীলা মনে মনে আশ্চর্যজন্তু বলে ডাকে। তাদের এক একজনের এক এক রকম নরণচরণ, ধরন ধারণ। কেউ চোরের মতো আসে পা টিপে টিপে, কেউ ডাকাতের মতো হুহুঙ্কারে, কেউ আবার সাধুর বেশে শয়তানি করে, কেউ কেউ মুখোশ না পরেই। প্রত্যেকেরই এগোবার প্রক্রিয়াটা ভিন্ন, কিন্তু গন্তব্যটা একই। এই জঙ্গলে আশ্চর্যজন্তু ছাড়া অন্য জন্তু আর দেখল না নীলা। পুরুষের মতো এমন মূর্খ জাতও বোধহয় অন্য কোনো গ্রহেই নেই। যা সস্তা তাকেই দামি ভাবে এরা, এবং যা দামি তার দাম ধরে কানাকড়ি। এই মানুষটা মানে সুবীর আশ্চর্য ব্যতিক্রম। এমন পুরুষ ও এর আগে দেখেনি। ভালো খারাপের কথা হচ্ছে না, এমন অন্যরকম পুরুষ, বেঁটে খাটো, ভোলা ভালা, সাধারণ হয়েও অসাধারণ। সত্যি কাল সুবীর আসবে বলেছে। গত সপ্তাহে ফোন করেছিল হঠাৎই। মোটামুটি একটা চাকরি করে, কিন্তু তার বড় পরিচয় এই যে সে নাটক করে, শখের নাটক। তা বলে মানুষটা নাটুকে নয় মোটেই। এবং তার যে পরিচয় সম্বন্ধে নীলা সম্পূর্ণ অনবহিত ছিল তা হচ্ছে সে গানও গায়। স্বরলিপি পড়ে না, সত্যিকারের গান গায়। ব্যাকরণকেও খলনোড়াতে মেরে গলার মধু দিয়ে সে স্বর্ণচূর্ণা মেশা মকরধ্বজের মতো প্রাণবন্ত করে তোলে। প্রাণের মতো গান গায় লোকটা, ভাবের রূপ দিয়ে ঝালর বুনে, সুরের পিচকারিতে ফোয়ারা তোলে। অথচ তালিম নেয়নি নাকি কারো কাছেই মানুষটা। নীলা শুনেছে নীলারই মতো একা ডিভোর্সি একজন পুরুষ এবং একজন নারী নীলা এবং সুবীরের হৃদয় খুঁড়ে ভালোবাসার লাল কলজে কামড়ে হলুদ দাঁতে তুলে নিয়ে গেছে অনেক দিন আগেই। ধবধবে চাদর মোড়া ডানলো পিলোয় অন্যের সঙ্গে কামড়াকামড়ি করে ছিঁড়ে খাবে বলে। সুবীরের একটি ছেলেও আছে, শুনেছে নীলা। রুমিদের শৌখিন নাটকের দলের আড্ডাতে সেদিন হঠাৎ গিয়ে পড়ে আকস্মিকভাবে মানুষটার সঙ্গে দেখা। সুবীরের গান ওর কাছে খুবই ভালো লেগেছিল। এত অভিভূত ও আপ্লুত বহু বছর কোনো কিছুতেই হয়নি নীলা। কিন্তু মানুষটাকে ভালো বা খারাপ লাগার মতো কিছুই ঘটেনি এখন পর্যন্ত। অবকাশই ছিল না। তবু সে রাতে বাড়ি ফিরে খেতে বসে এবং খাওয়ার পরও সারা রাত লোকটার ভাবনা যে তাকে আচ্ছন্ন করেছিল এ কথা সে অস্বীকার করতে পারেনি। তারপরেই গত সপ্তাহের সেই আচমকা ফোন। তখন স্কুলের খাতা দেখছিল নীলা, স্তূপীকৃত খাতা। বাজারে যখন নতুন ফুলকপি আর ধনেপাতা, বাতাসে যখন শীতের প্রথম মিষ্টি তিরতিরে আমেজ, রুখু হাওয়ায় ঝরা পাতারা যখন পিচের রাস্তা সরসরিয়ে ঝাড় দিয়ে যায় বিনা মাইনের ধাঙড়দের মতো, ঠিক তখনই প্রতি বছর ডাঁই করা পরীক্ষার খাতা নিয়ে বসতে হয় তাকে। মেয়েগুলোর ভবিষ্যৎ, তাদের উজ্জ্বল চিকন চোখগুলি, তাদের বাবা মায়েদের উৎকণ্ঠা আর আশা, দুর্ভাবনা এবং হতাশা মাখা মুখ, সমস্তই সাদামাটা কাগজের সুতো বাঁধা খাতাগুলির মধ্যে শিলমোহরাঙ্কিত হয়ে যায়। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কত না ভাবনা বাবা মায়ের। নীলা তার নুজো শয্যাশায়ী জরাগ্রস্ত মায়ের দিকে চেয়ে ভাবে,
তার মাও বোধহয় একদিন স্বপ্ন দেখেছিল তাকে নিয়ে। তার ভালো চেয়েছিল কি ওই কান্তিকতায়? কিন্তু কি হলো? স্বপ্ন স্বপ্নই। ছেলে মেয়ে নিয়ে স্বপ্ন থাকে বাবা মায়ের বুকের মধ্যে ধুকপুকানিতে আর চোখের নিচের কালিতে, কিন্তু জীবন বয়ে যায় জীবনেরই মতো। স্বপ্নের সঙ্গে কোনো মিল নেই জীবনের। জীবন ন্যাংটা এবং বাস্তব। কাল সুবীর আসবে বলেছে। সত্যি আসবে? আশ্চর্য, এক পাগলের মতো কথা বলে মানুষটা। বয়সে সে তার সমবয়সী হবে। ফোন করে বলেছিল, নীলা আছেন? একেবারে দ্বিধা ছিল না গলাতে, বরং আত্মবিশ্বাস ছিল। কথা বলছি। চিনতে পারছেন? আমার নাম সুবীর, সুবীর বসু। সেই যে গান গেয়েছিলাম, মনে আছে? ও বলেছিল, গলায় যথেষ্ট সচেষ্ট উদাসীনতা এনে। সে ভালো করেই জানে একলা গায়ে পড়া পুরুষদের কি করে দূরে রাখতে হয়, কিন্তু কানের কাছে কোনো অদৃশ্য ভ্রমর যেন গেয়ে উঠেছিল। আমি যে গান গেয়েছিলাম মনে রেখো, শুকনো পাতা ঝরার বেলায়। মনে রেখো তোমাদের এই হাসি খেলায়। আশ্চর্য, এখনো এমন। অনেক দিন শখের নাটক করছি, আর নাটকের শখ নেই। আমার ভয় ধরে গেছে, সুবীর বলেছিল। ভয় কিসের? নীলা শুধিয়েছিল হেসে। ব্যাপারটাকে খুব লঘু করে, কারণ সুবীরের গলার স্বরের রকমটাকে নীলা ভয় করেছিল। এসব পুরুষ বড় বেহিসেবি, পাতা চাপা ঝড় থাকে এদের মধ্যে। বড় ছোঁয়াচে এই স্বর। নীলার ভয় করছিল ভীষণ, ভয়ের কথা শুনে। ভয়? না না, অন্য কিছুর নয়। ভয় আমাকেই, নিজেকে। আমাকে ছাড়া এ জীবনে ভয় আমি আর কাউকেই পাই না। জানেন, আমি বোধহয় অনেক বছর পরে প্রেমে পড়েছি আবার। সুবীর দম করে বলেছিল আমি একেবারে যা তা। নীলা আরো জোরে হেসে ব্যাপারটাকে আরো লঘু করতে চাইল। বলল, ভালোই তো, কিন্তু কার প্রেমে পড়লেন? আপনিও জানেন না? হাউ স্যাড। ভেবেছিলাম আপনিও অন্তত জানবেন। অফ অল পারসনস, অ্যাট লিস্ট ইউ। ওর বুকের মধ্যেটা ধক ধক করে উঠেছিল, গলা শুকিয়ে এসেছিল। বলেছিল, বারে, আমি কি করে জানবো? জানেন না তাহলে? বাহ, আমি কি? যাক, কি করছিলেন? স্কুলের খাতা দেখছিলাম। আর কি করব? অ্যানুয়াল পরীক্ষা তো সবে শেষ হলো। সবাইকে পাশ করাচ্ছেন তো? মানে, সবাই কি পাশ করে? কেউ কেউ তো ফেল করবেই। দিন না সবাইকে পাশ করিয়ে, প্লিজ, ফর এ চেঞ্জ। দিয়েই দেখুন না কি হয়। দেখবেন আপনার কি ভালো হয়। নীলা ভাবল, কোনো খারাপ ছাত্রীর হয়ে মুসাবিদা করছেন বোধহয় ভদ্রলোক, কিন্তু মুখে বলল, আপনি খুব ছেলে মানুষ আছেন। ভাগ্যিস আছি, আসলে কিন্তু নেই। থাকতে পারলে খুশি হতাম। তবে নারী মাত্রই কিন্তু যে পুরুষকে সে ভালোবাসে তাকে ছেলে মানুষই ভাবে সবসময়। রবি ঠাকুর কোথায় যেন লিখেছিলেন, তাই বুঝি। তারপর একটু বিদ্রূপের সঙ্গে বলেছিল, ভালোবাসা অতই সহজ? একবার দেখা হলে, একবার ফোন পেলেই বুঝি কেউ কাউকে ভালোবাসে? কলেজের মেয়েরা হয়তো পারে, কিন্তু এই বয়সে এসেও? এমন কথা তো বলছি না। আমিও জানি ভালোবাসার একটা সময় থাকে, মোড়ক খোলা আইসক্রিমের মতো। একটা সময়ের মধ্যে চেটে পুটে না খেলে তা আজলাবে গলে পড়েই যায় ধুলো মলিন পথে। না না,
সে কথা বলিনি আমি। বাহ, আপনার ভাবনাতে বেশ নতুনত্ব আছে, ভাবনা পেশ করার রকমটাতেও। একেবারেই নেই, নেই বলেই দেখাতে চেষ্টা করি সবসময় যে আছে। আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করছি, কিন্তু আপনার ভালো লাগে না। কেউ ভালোবাসলে নিশ্চয়ই লাগে, মানে লাগতো যদি কেউ সত্যি সত্যি বাসে। তবে আমি তো এখন অন্ধকার অতীতেই বাস করি। এখানে ভবিষ্যতের আলো আসা একেবারেই বারণ, ছিটে ফোঁটাও নয়। তাই ভালোবাসার কোনোই ভবিষ্যৎ নেই আমার বাকি জীবনে। জিড্ডু কৃষ্ণমূর্তি পড়েছেন? না পড়লে আপনাকে কয়েকটা বই পাঠিয়ে দেব। অতীতে অথবা ভবিষ্যতে একটুও বাঁচবেন না, 1 মিনিটও না বাঁচলে বর্তমানেই বাঁচুন। এই মুহূর্তে, মুহূর্ত থেকে মুহূর্তে। আমাদের একটাই জীবন নীলা, মাত্র একটা। দ্রুত ফুরিয়ে আসছে তা, দারুণভাবে বাঁচুন। নীলা বিছানা ছেড়ে উঠে বাথরুমে গেল। চোখে মুখে ঘাড়ে জল দিল, পায়ের পাতা কোনোই সব ধুলো। হঠাৎ তার মুখের ছবি ফুটল বাথরুমের আয়নায়। এখনো যথেষ্ট সুন্দরী সে, আয়না তাকে বলল। কথা বলেছে তাকে অনেক পুরুষেরই চোখের আয়নাও, সিন্ডারেলার আয়নারই মতো। তবু গভীর রাতের গভীরতর আয়নাও সে কথা বলল জেনে খুশি হলো নীলা। শরীরে হঠাৎই অনেক বছর বাদে দারুণ এক অস্বস্তি বোধ করল ও। লজ্জা পেল, খুশিও হলো। বুঝল বুড়ি হতে ওর এখনো অনেক দেরি। তারপরে হঠাৎ ভয় পেল খুব। ঘরে গিয়ে শুয়ে পড়ল, ঘুমিয়ে পড়ল এক সময়, নিজের অজান্তেই সুবীরের কথা ভাবতে ভাবতে। সুবীর কাল আসবে বলেছে। এখনো যথেষ্ট সুন্দরী সে, আয়না তাকে বলল। নীলা সকাল হতেই ভাবতে বসল কোন শাড়িটা পরবে সে। যেন পার্ট 1-এর মেয়েটি দানির মাকে বাজারে পাঠিয়ে পান আনতে দিল, মাছ নয়, আর বলল বিকেলে কড়াইশুঁটির কচুরি করবে এবং আলুর টক ঝাল দম। দুপুরে একটু ঘুমিয়েও নিল নীলা, বিউটি স্লিপ। বসবার ঘর নিজে হাতে গোছালো, ফুলদানিতে নতুন করে ফুল সাজালো, লাল গোলাপ। অ্যাস্ট্রে ধুলো। সুবীর ঘন ঘন সিগারেট খায়। নীলার মার কাশিটা বেড়েছে, বোধ হয় আমাবস্যা অথবা পূর্ণিমা। পূর্ণিমা হলেই খুশি হয় নীলা। আজকের রাত পূর্ণিমারই হওয়ার কথা। মা কাঁচতে কাঁচতে গলা ভাঙলেন, বুকের মধ্যে ঘর ঘর শব্দ। বললেন, অনীলু, মতি ডাক্তারকে খবর দিবি না একবার? নৈর্ব্যক্তিক গলায় ও বলল, কাল। ওহ, বড় কষ্ট রে নীলু, আজ কেন না? ও চুপ করে রইল। ওদের বিয়ে ভেঙে গেছে অনেক বছর। খোকর চাকরি নিয়ে দিল্লিতে যাওয়ার পর থেকেই মাকে নিয়ে নীলা আছে, একাই। মায়ের কষ্টর আর শেষ নেই। কাঁকর ভরা চালের কষ্ট, ভালো খেজুর পাটালি না পাওয়ার কষ্ট, ছেলে কাছে না থাকার কষ্ট, কফের কষ্ট, পিত্তর কষ্ট, গাঁটের বাতের কষ্ট। কিন্তু নীলার কোনো কষ্টর কথাই মা কখনো জানেননি, জানতে চানও নি। বুড়ো হলে বেশিরভাগ মানুষই বড় স্বার্থপর হয়ে যায়। নীলার যে কত রকম কষ্ট, নিজের জীবিকা নিজে নির্বাহ করে। যে পুরুষহীন নারী কলকাতার মতো হৃদয়হীন শহরে বেঁচে থাকে, তার ভেতর আর বাইরের কষ্টর কথা একমাত্র সমব্যথীরাই জানেন। নীলার চোয়াল শক্ত হয়ে এলো। মা বললেন, জানা নীলু, আজই একবার মতি ডাক্তারকে খবর দিয়ে আয়। ফোনও নেই ছাই। আজ নয় মা, দৃঢ় গলায় বলল ও। আজ আমার কাজ আছে, কাল সকালে যাব। ও, মা বললেন।
ঘড়িতে 4:30 বাজার আগেই নীলা অনেকক্ষণ ধরে গা ধুয়ে একটি হলুদ কালো কটকি শাড়ি পরে নিল। শাড়ি পরার আগে অনেকক্ষণ ধরে মুখ পরিষ্কার করল, পরমেশের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে যেমন করত। ওর বয়স এই সন্ধ্যায় 20 বছর কমে গেছে। গুনগুন করে গান গেয়ে উঠল নীলা। ও যে গান কোনোদিনই জানতো না ভেবে নিজেই অবাক হয়ে গেল। অনভ্যস্ত কানে গান শুনে মা বলেন, কি বলিস কি? উত্তর না দিয়ে ঠোঁট কামড়ে দৃঢ় হাতে মায়ের ঘরের দরজাতে খিল তুলে দিল শব্দ করে। নিজের সুখ নিজে ছিনিয়ে না নিলে কেউই কাউকে তা এমনিতে দেয় না। অনেক দেরি করে ফেলেছে ও। বেলা পড়ে এলো দিনের, জীবনের। দানির মাকে বলল, কচুরি বেলতে শুরু করে দাও। নলেন গুড়ের সন্দেশও এনেছিল নিজেই গিয়ে সকালে। চান করে উঠে গায়ে বিলিতি পারফিউম মাখল অনেক দিন পর। খোকন প্রথম রোজগারের টাকা থেকে কিনে দিয়েছিল। কত বছর পর পারফিউম মাখল মনে করতে পারল না নীলা। খোকনটাও বদলে যাবে, স্বার্থপর হয়ে যাবে বিয়ে করলেই। দিদি বলে চিনবেই না আর। ভুলে যাবে কি করে টিউশনি করে নীলা ওকে পড়িয়েছিল। 4:45 যখন বাজলো তখন আর একবার শোয়ার ঘরে গিয়ে আয়নাতে মুখ দেখল ও। ভারী সুন্দর দেখাচ্ছে নীলাকে, তার নিজের চাইতেও সুন্দর। সুবীর সেদিন ফোন ছাড়বার আগে বলেছিল, ভালো থাকবেন, আপনার নিজের জন্যে আমার জন্যেও সব সময় ভালো থাকবেন। নীলা ঠিক করলো ভালো থাকবে ও এবার থেকে। 5:10 তখন কচুরিবেলা শেষ হয়ে গেছে দানির মায়ের। পুরটা নিজের হাতেই বানিয়েছিল নীলা। অনেক কিছু টুকটাক ছিল তাতে, আর ছিল তার ডান হাতের আঙুলগুলোর ছোঁয়ায় জিইয়ে তোলা স্বাদ ভুলে যাওয়া মৃত ভালোবাসা। দানির মা বলল, তিনি এলেই গরম গরম ভেজে দেব। চায়ের জল চাপাবো নাকি গো দিদি? কখন আসতিছে বাবু? না না, খাবার শেষ হলে তারপরই চা দিও। বেশি ভিজাবো না, খুব অল্প দুধ, ক চামচ চিনি তাও জিজ্ঞেস করে নেবে। খোলা দরজা দিয়ে শেষ বিকেলের ম্লান আলোর পথের দিকে পথ চেয়ে বসেছিল ও সুবীরের জন্যে। হঠাৎ কি হয়ে গেল? ও বলল, আমি একটু বেরোচ্ছি দানির মা, কোনো কারণে ফিরতে দেরি হলে বাবুকে কিন্তু যত্ন আত্মি কম করবে না, বলবে বিশেষ জরুরি দরকারেই বেরিয়েছি। হেই মা, অসময় চললে কোথা? কি চিত্তির গো, কখন ফিরবে বলবো? জানি না, আসছি আমি বলেই দরজা খুলে পথে বেরিয়ে রিক্সা নিল নীলা। চেনা রিক্সাওয়ালা বলল, কাহা? কথা না বলে আঙুল তুলে বড় রাস্তা দেখালো। রিক্সাওয়ালা একটু অবাক হলো, কিন্তু চলতে লাগলো টুং টুং করে। ছুটির সন্ধে, পথে ভিড়। অনেকেই মুখ তুলে সুন্দর করে মাজা সুন্দরী নীলাকে দেখতে লাগলো। কিছু দূরে গিয়ে রিক্সাওয়ালা আবার বলল, কাহা মাইজি? যাহা তেরা মার্জি, ইহা সে দূর, বহুত বহুত দূর। রিক্সাওয়ালা বিড়বিড় করে ভালো মানুষ মেয়েকে পেতনিতে ভর করেছে ভেবে মন্ত্র পড়তে লাগলো। আধ মাইলটা গিয়ে রিক্সা ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়ালো নীলা। অনেকক্ষণ। পান খায় না কখনো, তবু পান খেলো অপরিচিত পানের দোকান থেকে। পাড়াটা সুবিধের নয়। কালো শার্ট আর কালো ট্রাউজার পরা দুটো ছেলে সিগারেটের ধোঁয়া ছেড়ে চোখ টিপল ওর দিকে। আজ নীলা কিছুই মনে করল না। ও আজ অনেকই পেতে পারত। অনেক সম্মান স্বেচ্ছায় আজ বিকেলে সেরে এসেছিল বলেই এই তুচ্ছ অপমান গায়ে মাখল না। অথচ ঠিক কি যে পেতে পারত সুবীরের কাছ থেকে তার সঠিক অনুমান করাও তার সাধ্যের বাইরে ছিল।
যে প্রাপ্তির মান ও ওজন জানা নেই তার দাম অনেক। ঘণ্টাখানেক পর ঘুরে ঘুরে যখন নীলা হঠাৎই অতি দ্রুত বাড়ির দিকে আসতে লাগলো, তখন তার মন বারে বারে বলতে লাগলো সুবীর যেন চলে না গিয়ে থাকে। নিজেকে অভিশাপ দিতে লাগলো ও চলে আসার জন্যে। কি করতে বসে থাকবে এতক্ষণ সুবীর? দানির মায়ের মুখ দেখার আর মায়ের কাশির আওয়াজ শোনার জন্যে? বেল টিপতেই দানির মা দরজা খুলে ভৎসনার চোখে তাকালো মুখে। নীলা হাঁপাচ্ছিল। হঠাৎই সেই মুহূর্তে দানির মায়ের কুৎসিত মুখটাকে বড় সুন্দর বলে মনে হয় নীলার। কি হলো, ভালো করে খাইয়েছিলে তো, চলে গেল, ধরে রাখতে পারলে না? খেলে তো খাওয়াবো। সে কি কচুরি খেতে এসেছিল? সে কি কিছুই খায়নি? হাহাকার করে বুক ভরে গেল নীলার। এই যে চিট্টি, এক কাপ চা পর্যন্ত খেলে না গো, বড় জিদ্দি নুখ। আমি তার কি করতে পারি, এত পেরাপেরি কন্নু। চিঠিটা হাতে নিতে নিতে বলল, কখন চলে গেল? এই তো তুমিও এলে, সেও গেল। তোমার সঙ্গে দেখা হলো না, কি জানি সে কোন দিক দিয়ে গেল আর তুমি কোন দিক দিয়ে এলে। নীলা ভাবছিল এমনই হয়েছে চিরদিন। একজন যায় অন্যজন আসে, একই পথ দিয়ে, অথচ দানির মাকে বলল কোন দিকে গেল দেখলে? সেটাও দেখতে পারলে না। একটা অপদার্থ তুমি। অবশ হয়ে বসে পড়ে চিঠিটা পড়ল। এসেছিলাম, এসে বোধহয় ঠিক করিনি। আমাকে এড়াবার জন্যেই নিশ্চয়ই বাড়ি ছিলেন না। আমাকে এড়ানো দুঃখ নেই, কিন্তু জীবনকে এড়িয়ে যাবেন না। 50 মিনিট বসেছিলাম। বর্তমানে বাঁচতে বোধহয় আপনার আদৌ ইচ্ছে নেই। চললাম, ভালো থাকবেন, আপনার জন্যেই। কোনো সম্বোধন নেই, শেষেও কিছু নেই। ফোনে বলেছিল ভালো থাকবেন আমার জন্যেও। চিঠিতে সে কথার উল্লেখ নেই। শুধু নীলার জন্যেই ভালো থাকতে বলেছে নীলাকে, তার জন্যে নয়। চিঠিটা হাতে নিয়ে বসে ও ভাবছিল, কোনো মানুষ কি শুধু নিজের জন্যই ভালো থাকতে পারে? একা মানুষ যে সম্পূর্ণতা পায় না কোনো কিছুতেই। খুব অভিমান হলো নীলার, কার ওপরে তা বুঝল না। কচুরি দিই তোমাকে, নলেন গুড়ের সন্দেশ? আহ দানির মা, চুপ করো তুমি। এই কন্নু। ঘরে গিয়ে আলো নিভিয়ে খাটের ওপর উপর হয়ে শুয়ে পড়ল নীলা। চোখের কাজল মুছে গেল, খোঁপা ভেঙে গেল, জলে ভিজে এলো চোখ। অস্ফুটে যেন অনুপস্থিত সুবীরকেই বলল, কি করব? ভীষণ লজ্জা করল গো, পালিয়ে গেলাম তাই, আমাকে ক্ষমা করো। আমি আমি এই রকমই। আমার ভেতরটা আমি দেখাতে পারি না, সোজাসুজি কিছু চাইতে পারি না, দিতে তো নয়ই কাউকে। বিছানা ছেড়ে উঠে টেবিলের সামনে এসে দাঁড়ালো ও। টেলিফোনের বই, টেবিল, ড্রয়ার তন্ন তন্ন করে খুঁজল। না, সুবীরের ফোন নাম্বারটা ওর কাছে নেই, হারিয়ে ফেলেছে। ওই ঘর থেকে মা ক্রমাগত কাশছিলেন। দানির মা মশলা বাটছিল গাবুক গুবুক আওয়াজ করে। ডিমের ঝোল রাঁধবে বলে পথ দিয়ে, হরিধ্বনি দিয়ে, খই ছিটিয়ে একজন যুবতীর মৃতদেহ নিয়ে গেল কারা যেন। উল্টো দিকের বাড়ির চাটুজ্জে মশাই ঝুঁকে পড়ে দেখলেন। মৃতদেহ তাই সই, যুবতীর দেহ তো। নীলা মরলেও নিশ্চয়ই দেখবেন এমনি করেই। মায়ের ঘরের দরজা খুলল নীলা। কাঁদতে কাঁদতেই মা বললেন, আজকে কার আসার কথা ছিল রে নীলু? তুমি চেনো না মা? তুমি কি সবাইকে চেনো? রুড়ো গলায় বলল নীলা। না, তবে পরমেশও তো একদিন অচেনাই ছিল, পরে চেনা হলো। যেদিন ও প্রথম ভবানীপুরের বাড়িতে আসে সেদিনও তুই ঠিক এমনই ছটফট করেছিলি। ওরে নীলু,
ভাইটাকে ভাসিয়ে দিস না। বাপ মরা ভাই, এই বয়সে এসে এমন ভুল আর করিস না খোকন। ওহ, ভালোবাসাবাসির বয়স তোর আর নেই, সব কিছুরই বয়স থাকে রে। মা! চিৎকার করে উঠল নীলা। চেঁচাস না, চেঁচাস না, এ সব সময়েরই নীলা। মা বললেন, তোর কি ক্ষমতা আছে রে, সত্যিকে মিথ্যে করে দিবি? আবারও অন্ধকার ঘরে ফিরে এলো ও। গলার কাছে দলা পাকিয়ে এলো। সাদা পর্দায় পথের গাড়ির হেডলাইটের আলো এসে পড়ল। রোজই পড়ে, বাধা পড়ল না। প্রতিফলিত প্রতিসারিত হয়েই মিলিয়ে গেল কালো ঢাল তরোয়াল নিয়ে সাদা শিলিংয়ে সামান্য কিছুক্ষণ যুদ্ধ খেলে। নীলা নিরুচ্চারে বলল, কি করব? ভীষণ ভীষণ লজ্জা করল যে। ছি, এই বয়সে এত দূর এসে। আচ্ছা, তুমিও কি বর্তমানের হতে পারলে না? সকালে ছিলে ভবিষ্যতের, বিকেলে অতীতের হয়ে গেলে তুমিও। বাইরের শাড়ি ছেড়ে বাড়ির শাড়ি পরে এলো নীলা, যেন কোনো ছাত্রী ওর। দানির মা খাবার দিতে দিতে আর চোখে তাকাচ্ছিল ওর দিকে। এই সুন্দরী চিকন নাগিনী যে পুরনো খোলসের মধ্যেই বাসা বেঁধেছিল, এ কথা এত বছরে একবারের জন্যেও দানির মায়ের পোরখা অভিজ্ঞ চোখেও ধরা পড়েনি। বাহ, নীলা বলল, খুব সুন্দর রেঁধেছ তো ডালটা আজকে, দারুণ। কথা না বলে দানির মা এক দৃষ্টে চেয়ে রইল নীলার মুখে, অবাক হয়ে। অশিক্ষিত কিন্তু বুদ্ধিমতী দানির মা ভাবছিল, একটা নতুন মানুষের এক ঝলকের হঠাৎ আশায় এই ছোট্ট বাসা, নীলার বুকের পাথর চাপা ভালোবাসা সব কেমন অবাকভাবে চমক তুলে বদলে গেল। এই বিকেলে মনের মধ্যে উথাল পাথাল কথার বোবা সমুদ্র, মুখে শুধুই সুতি খাল। বিদ্যে শিক্ষার অভাব যে দানির মায়ের। নীলার হাসি মুখের দিকে চেয়ে খুব খুশি হলো সে। কতদিন হাসে না মেয়েটা। ফোকলা দাঁতে ফিচিক করে হেসে বলল, ডালে স্বাদ হবে নি, হিং ফোড়ন দে, কত ভালোবেসে রেঁধেছি যে। নীলা ওর দিকে তাকালো, মুখে কিছুই বলল না, মনে মনে বলল, জানো দানির মা, হিংটা কিছুই নয়, আসল কথা। ঠিক আছে, আজকের দিনটা না হয় আজলা গলে অতীতের জলে গিয়ে পড়লই, কিন্তু রাতও তো পোয়াবেই। কাল, পরশু, আগামী রবিবার। এবার অতীতকে পায়ে মারিয়ে ভবিষ্যৎকে টেনে নামিয়ে বর্তমানের জয়রথে উঠে বসবে নীলা। সুবীর যদি সে রথে ওঠে তো উঠল, নইলে অন্য কেউ উঠবে। অনেক বিলম্বিত এই জয়যাত্রা, তা বলে থেমে থাকবে না। বর্তমানে বাঁচবে নীলা, দারুণভাবে বাঁচবে। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।